কানেকটিভ টিস্যু। তরল টিস্যুর মাতৃকা তরল মাতৃকায় বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। এই টিস্যুর প্রধান কাজ দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা, রোগ প্রতিরোধ করা এবং রক্ত জমাট বাধায় বিশেষ ভূমিকা রাখা। তরল যোজক টিস্যু দুই ধরনের হয়ে থাকে: রক্ত এবং লসিকা। রক্ত রক্ত এক ধরনের ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত এবং লাল বর্ণের তরল যোজক টিস্যু। ধমনী, শিরা ও কৈশিক নালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে রক্ত অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয়। উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহের রক্ত তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। এটা রক্তের একটা গুরুত্বপূর্ণ কাজ। রক্তের উপাদান দুইটা: রক্তরস থাকে 55% এবং রক্তকণিকা থাকে 45%। রক্তরস বা প্লাজমা রক্তের তরল অংশ। এর রং ঈষৎ হলুদাভ। এরা প্রায় 91 থেকে 92% অংশ পানি এবং 8 থেকে 9% জৈব এবং অজৈব পদার্থ। এইসব রক্তরসে বিভিন্ন ধরনের প্রোটিন এবং জৈব পদার্থ থাকে। রক্তকণিকা তিন ধরনের, যথা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন নামে একটা লৌহজাত যৌগ থাকে, যার জন্য রক্ত লাল হয়। হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে একটি অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে এবং শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহন করে। শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে দেহের প্রকৃতিগত আত্মরক্ষায় অংশ নেয়। মানবদেহে বেশ কয়েক ধরনের শ্বেত রক্তকণিকা থাকে। অনুচক্রিকা রক্ত জমাট বাধায় অংশ নেয়। এটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা, এটা শ্বেত রক্তকণিকা যেটার বর্ণ সাদা থাকে, এবং এটা হচ্ছে অনুচক্রিকা। লসিকা মানবদেহের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা থাকে তাকেই লসিকা বলে। এগুলো ছোট নালীর মাধ্যমে সংগৃহীত হয়ে একটা আলাদা নালিকা তন্ত্র গঠন করে, যাকে লসিকা তন্ত্র বলে। লসিকা ঈষৎ ক্ষারীয়, স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ। এর মধ্যে এর মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে, এদের লসিকা কোষ বলা হয়। পেশি টিস্যু বা মাস্কুলার টিস্যু। ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন এবং প্রসারণ ক্ষম বিভিন্ন ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। এদের মাতৃকা প্রায় অনুপস্থিত। পেশি কোষগুলো সরু, লম্বা, তন্তুময়। যেসব তন্তুতে আড়াআড়ি ডোরাকাটা থাকে তাদেরকে ডোরাকাটা পেশি বা স্ট্রিয়েটেড মাসেল, এবং ডোরাবিহীন তন্তুকে মসৃণ পেশি বা স্মুথ মাসেল বলা হয়। পেশি কোষ সংকোচন এবং প্রসারণের মাধ্যমে বিভিন্ন অঙ্গ সঞ্চালন, চলন ও অভ্যন্তরীণ পরিবহন ঘটায়। অবস্থান, গঠন এবং কাজের ভিত্তিতে পেশি টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়: ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি। ঐচ্ছিক পেশি এই পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হয়। ঐচ্ছিক পেশি টিস্যুর কোষগুলো নলাকার, শাখাবিহীন এবং আড়াআড়ি ডোরাযুক্ত। এদের সাধারণত একটা নিউক্লিয়াস থাকে। এই পেশি দ্রুত সংকুচিত এবং প্রসারিত হতে পারে। ঐচ্ছিক পেশি অস্থিতন্ত্রের সংলগ্ন থাকা একে কঙ্কাল পেশিও বলা হয়, যেমন মানুষের হাত ও পায়ের পেশি। অনৈচ্ছিক পেশি এই পেশি টিস্যু সংকোচন এবং প্রসারণ প্রাণীর ইচ্ছা অনুযায়ী হয় না। এই পেশির কোষগুলো মাকু আকৃতির। এদের গায়ে আড়াআড়ি কোনো দাগ থাকে না। এই জন্য এই পেশিকে মসৃণ পেশি বলা হয়। মেরুদণ্ডী প্রাণীর রক্তনালী, পৌষ্টিকনালী ইত্যাদি প্রাচীর অনৈচ্ছিক পেশি থাকে। অনৈচ্ছিক পেশি প্রধানত দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়, যেমন খাদ্য হজম প্রক্রিয়া, অঙ্গের ক্রমসংকোচন। কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি এই পেশি মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের এক ধরনের বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এই টিস্যুর কোষগুলো নলাকৃতি, শাখান্বিত এবং আড়াআড়ি দাগযুক্ত। এই টিস্যুর কোষগুলোর মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। এদের সংকোচন এবং প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়, অর্থাৎ কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ অনৈচ্ছিক পেশির মতো। তাই একে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশিও বলা হয়। কার্ডিয়াক পেশির কোষগুলো শাখার মাধ্যমে পরস্পর সাথে যুক্ত। হৃৎপিণ্ডের সব কার্ডিয়াক পেশি সমন্বিতভাবে সংকুচিত এবং প্রসারিত হয়। মানব ভ্রূণ সৃষ্টির একটা বিশেষ পর্যায় থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত হৃৎপিণ্ডের কার্ডিয়াক পেশি একটা নির্দিষ্ট গতিতে সংকুচিত এবং প্রসারিত হয়ে দেহের মধ্যে রক্ত চলাচলের প্রক্রিয়া সচল রাখে। স্নায়ু টিস্যু দেহের বিশেষ সংবেদী কোষ, নিউরন বা স্নায়ু কোষগুলো একত্রে স্নায়ু টিস্যু গঠন করে। স্নায়ু টিস্যু অসংখ্য নিউরন দিয়ে গঠিত। এর গঠন সম্পর্কে আমরা দশম শ্রেণী দশম অধ্যায়ে আরো ভালো মতো বিস্তারিত জানতে পারবো। স্নায়ু টিস্যু পরিবেশ থেকে উদ্দীপনা, যেমন তাপ, স্পর্শ, চাপ ইত্যাদি
গ্রহণ করে দেহের ভিতরে মস্তিষ্কে বহন করে এবং মস্তিষ্কের বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে থাকে। একটি আদর্শ নিউরনের তিনটা অংশ থাকে: কোষদেহ, ডেনড্রাইট এবং অ্যাক্সন। নিউরন কোষ বহুভুজাকৃতির এবং নিউক্লিয়াস যুক্ত। কোষের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, রাইবোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি থাকে। তবে নিউরন সাইটোপ্লাজমে সক্রিয় সেন্ট্রিওল থাকে না বলে নিউরন বিভাজিত হয় না। কোষ দেহের চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলা হয়। ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাকে বলা হয় ডেনড্রাইট। ডেনড্রাইটের সংখ্যা এক বা একাধিক হতে পারে। নিউরনের কোষদেহ থেকে একটা লম্বা স্নায়ুতন্তু পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে। একেই অ্যাক্সন বলে। একটি নিউরনের একটা মাত্র অ্যাক্সন থাকে। পরপর দুইটা নিউরনের প্রথমটির অ্যাক্সন পরেরটা ডেনড্রাইটের সাথে মধ্যে একটা স্নায়ু সন্ধি গঠিত হয়, তাকে বলা হয় সিন্যাপস। অর্থাৎ একটা নিউরনের অ্যাক্সন অপর একটা নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত হলে সেই যুক্ত স্থানটাকে সিনাপস বলে। সিনাপসের মধ্য দিয়ে একটা নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে পরিবাহিত হয়। স্নায়ু টিস্যু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে, মস্তিষ্ক তাতে সাড়া দেয়। উচ্চতর প্রাণীতে স্নায়ু টিস্যু স্মৃতি সংরক্ষণ করা সহ দেহের বিভিন্ন ধরনের অঙ্গের কাজ নিয়ন্ত্রণ এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করে। অনেকের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে যে আমরা আমাদের মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করতে পারি। ধারণাটা সঠিক নয়। প্রকৃতপক্ষে স্বাভাবিক অবস্থায় মানুষ বা অন্য সব প্রাণী তার মস্তিষ্কের 100% ব্যবহার করে থাকে। এটা ঠিক যে সব সময় একই সাথে মস্তিষ্কের সকল অংশ সমানভাবে সক্রিয় থাকে না। কিন্তু মস্তিষ্কের সবগুলো অংশ কখনো না কখনো আমরা কোনো না কোনো ভাবে ব্যবহার করে থাকি। এমনকি এটাও ঠিক নয় যে একটা নির্দিষ্ট সময়ে মস্তিষ্কের 10%-এর বেশি ব্যবহার করা যায় না। এরকম কোনো সীমা নেই। বিবর্তনগতভাবে এরকম কোনো সীমা আরোপিত হওয়ার কোনো কারণও নেই। অঙ্গ ও তন্ত্র এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি এবং একটা নির্দিষ্ট কাজ করতে সক্ষম প্রাণীদেহের অংশ বিশেষকে অঙ্গ বলে। আর অবস্থান ভেদে মানবদেহে দুই ধরনের অঙ্গ আছে: চোখ, কান, নাক, হাত, পা, মাথা। এগুলো হচ্ছে বাহ্যিক অঙ্গ। বাহ্যিক অঙ্গ সংস্থান সম্বন্ধে জীববিজ্ঞানের যে শাখা বিশদভাবে আলোচনা করা হয় তাকে বলা হয় বহিরঙ্গ সংস্থান বা এক্সটার্নাল মরফোলজি। আর জীবদেহের ভিতরের অঙ্গগুলো সম্বন্ধে জীববিজ্ঞানের যে শাখায় বিশদভাবে আলোচনা করা হয় তাকে বলা হয় ইন্টারনাল মরফোলজি বা অ্যানাটমি বা অন্ত অঙ্গ সংস্থা। পাকস্থলী, ডিওডিনাম, ইলিয়াম, মলাশয়, হৃৎপিণ্ড, যকৃৎ, অগ্ন্যাশয়, প্লীহা, ফুসফুস, বৃক্ক, শুক্রাশয়, ডিম্বাশয় এগুলো হচ্ছে মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গ। পরিপাক, শ্বসন, রেচন, প্রজনন ইত্যাদি শারীরবৃত্তীয় কাজ করার জন্য প্রাণীদেহে কতগুলো অঙ্গের সমন্বয়ে বিভিন্ন তন্ত্র গঠিত হয়। নিচে মানবদেহের কয়েকটা উল্লেখযোগ্য তন্ত্রের ধারণা দেওয়া হলো। পরবর্তী অধ্যায়গুলোতে আমরা এ নিয়ে বিস্তর আলোচনা করব। পরিপাক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। এই তন্ত্র খাদ্য গ্রহণ, পরিপাক, শ্বসন এবং অপাচ্য খাদ্যাংশ নিষ্কাশনের সাথে জড়িত। পরিপাক তন্ত্রের দুটি প্রধান অংশ থাকে: এক হচ্ছে পৌষ্টিক নালী বা ডাইজেস্টিভ ক্যানেল, আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। মুখছিদ্র, মুখ, উপরিতল পিণ্ডনালী, পাকস্থলী, ডিওডেনাম, ইলিয়াম, রেকটাম বা মলাশয় এবং পায়ছিদ্র নিয়ে পৌষ্টিক নালী গঠিত। মানুষের লালা গ্রন্থি, যকৃৎ এবং অগ্ন্যাশয় পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে। এসব গ্রন্থির নিঃসরিত রস খাদ্য পরিপাকে সহায়তা করে। শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। নাসারন্ধ্র, গলবিল, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাই এবং একজোড়া ফুসফুস নিয়ে মানুষের শ্বসনতন্ত্র গঠিত। এই তন্ত্র পরিবেশ থেকে গৃহীত অক্সিজেনের সাহায্যে মানুষের দেহের সঞ্চিত খাদ্য থেকে জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে। এই শক্তি দেহের বিভিন্ন দৈনন্দিন কাজে সহায়তা করে। স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। দেহের বাইরে এবং ভিতরে উদ্দীপনা গ্রহণ করা, সে অনুযায়ী উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করা এই তন্ত্রের কাজ। মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং করটিক স্নায়ু নিয়ে স্নায়ুতন্ত্র গঠিত। এছাড়া স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নামে স্নায়ুতন্ত্রের আরো একটা অংশ আছে। স্নায়ুতন্ত্রের এই অংশ দেহের অনৈচ্ছিক পেশির কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। রেচনতন্ত্র বা এক্সক্রেটরি সিস্টেম। বিভিন্ন শারীরবৃত্তীয় বিপাক ক্রিয়ার ফলে শরীরে উপজাত দ্রব্য হিসেবে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হয়। এইসব বর্জ্য পদার্থ সাধারণত দেহের জন্য ক্ষতিকর এবং দেহ থেকে নিষ্কাশনের প্রয়োজন হয়। দেহ থেকে এসব অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশন করার পদ্ধতিকেই বলা হয় রেচন প্রক্রিয়া। এই তন্ত্রের সাহায্যে রেচন প্রক্রিয়া সম্পাদিত হয়,
যে তন্ত্রের সাহায্যে রেচন প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে বলা হয় রেচনতন্ত্র। একজোড়া বৃক্ক, একজোড়া ইউরেটার এবং একটি মূত্রথলি এবং একটি মূত্রনালী বা ইউরেথ্রা নিয়ে মানুষের রেচনতন্ত্র গঠিত। জননতন্ত্র, রিপ্রোডাক্টিভ সিস্টেম। প্রজাতির ধারাকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করার জন্য এই তন্ত্র নিজস্ব বৈশিষ্ট্যযুক্ত নতুন প্রজন্ম সৃষ্টির লক্ষ্যে গ্যামেট বা শুক্রাণু ও ডিম্বাণু তৈরি করে। এটি ভ্রূণ ও শিশু ধারক অঙ্গ নিয়ে গঠিত হয়। সাধারণত পরিণত বয়সে জননতন্ত্রের মাধ্যমে প্রাণী প্রজনন ক্ষমতা অর্জন করে। এভাবে প্রজননের মাধ্যমে প্রজাতির ধারা অব্যাহত থাকে। মানুষ একলিঙ্গ প্রাণী। পুরুষ মানুষের দেহে পুরুষ প্রজননতন্ত্র এবং নারীর দেহে স্ত্রী প্রজননতন্ত্র থাকে। ত্বকতন্ত্র বা ইন্টেগুমেন্টারি সিস্টেম। দেহের বাইরের দিকে যে আচ্ছাদনকারী আবরণ থাকে তাকে আমরা ত্বক বা চামড়া বলি। কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থি যুক্ত এই ত্বক দেহকে আচ্ছাদন করে। বাইরের আঘাত ও জীবাণু আক্রমণ থেকে